রাজ্য রাজনীতিতে সব থেকে বড় খবর আজকে কালীঘাটে দাঁড়িয়ে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিক্ষুব্ধদের প্রতি। তার স্পষ্ট বক্তব্য, এই যে তৃণমূল ছেড়ে যারা বেরিয়ে গিয়েছিলেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছিলেন এতদিন ধরে, যারা বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব হারের দায় নিয়ে পদত্যাগ করুন, আজকে তাদেরকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন, দলে যাদের আমাকে নিয়ে অস্বস্তি তারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে। সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথার প্রতিধ্বনিতে সাড়া দেবেন যারা বিক্ষুব্ধ হয়েছেন, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন, নাকি এটা একটা পরখ করার বিষয়? আজকে টোকা দিয়ে দেখলেন কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি গোটা বিষয়টা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো সমস্ত সাংসদ বিধায়করা কি আবার ফিরবেন কালীঘাটে, নাকি এটা নিছকই কথার কথা? নিজের সাফাই দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ঠিক কি গুরুত্ব? সত্যি কি আদৌ কোনো গুরুত্ব আছে, নাকি জল মাপছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম টেলিফোনে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সির সঙ্গে। শুনুন প্রসেনজিৎ বক্সি কি বলছেন। এটা আসলে আমার মনে হয় যে কালীঘাট তৃণমূলের একটা মরিয়া চেষ্টা। কারণ 20 তারিখ থেকে সংসদের বর্ষাকালীন যে অধিবেশন শুরু হচ্ছে, তাতে কার্যত এই কালীঘাট তৃণমূল প্রায় একদম শেষ পর্যায়ে এসে পৌঁছবে এরকমই একটা মনে করা হচ্ছে। কারণ হতে পারে যে এনসিপিআই বলে যে দলটিতে তৃণমূল কংগ্রেসের আগের সময়কার যারা সাংসদ ছিলেন লোকসভার, তারা যোগদান করেছেন, সেই দল যদি স্বীকৃতি পেয়ে যায় তাহলে আর কোনো অবশিষ্ট কিছু রইল না কালীঘাট তৃণমূলের, এবং বিধানসভাতেও তাদের অবস্থা বেশ খারাপ। এখন আমি আপনার এই প্রশ্নের আগে বা আপনার সঙ্গে এই কথোপকথনের আগে এই বিষয়টা নিয়ে দু একজন নেতৃস্থানীয় লোকেদের সঙ্গে কথা বলছিলাম। তাদের প্রশ্ন হচ্ছে যে 1 ঘন্টা পরে কেন অভিষেক ব্যানার্জি ইস্তফা দেবেন? উনি 1 ঘন্টা আগে ইস্তফা দিন, তারপরে না হয় ভাবা যেতে পারে যে কি হবে আর কি হবে না। তো এখন জায়গাটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে মদন মিত্র চলে যাওয়ার পরে, কোয়েল মল্লিক ইস্তফা দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখায় এমন কোনো লোক পাওয়া যাচ্ছে না যে মানুষটাকে সমাজের কিছু লোক চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিলে। তো স্বাভাবিকভাবেই একটা মরিয়া চেষ্টা, তাতে যদি অন্তত 2-5 জনও মুখ ফিরিয়ে ঘুরে আসে কালীঘাটের দিকে, আমার মনে হয় সেটাই হবে। কারণ না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের কারোর মধ্যেই অনুশোচনা বা অনুতাপের কোনো মনোভাব তো দেখা যাচ্ছে না। এখন বাকিটা ঋতব্রত তৃণমূল কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়, কিন্তু এইটা নেহাতি একটা মরিয়া চেষ্টা। আমি আবারও বলবো যে 20 তারিখে বর্ষাকালীন অধিবেশন লোকসভা রাজ্যসভায় শুরু হওয়ার আগে, সংসদে শুরু হওয়ার আগে, এটা একটা টোকা মেরে অভিষেক ব্যানার্জি দেখলো যদি কিছু করা যায় বা যায় না। আপনারা শুনলেন রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সির বক্তব্য। এখন তৃণমূল কংগ্রেসে আজকে যে জায়গায় দাঁড়িয়ে, বিশেষ করে কোন তৃণমূল কংগ্রেস, যখন আমরা তৃণমূল কংগ্রেস বলি তখন আমাদের বলতে হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস না ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস? কোন তৃণমূল কংগ্রেস? এই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পালে কি আর শেষ পর্যন্ত জোয়ারের হাওয়া বইবে, জোয়ারের স্রোত কি বইবে? সেটা এখন কিন্তু তাকিয়ে দেখার, কেননা সামনেই 21শে জুলাই। আজকে পর্যন্ত কিন্তু সেভাবে তোড়জোড় দেখা যাচ্ছে না, তোড়জোড় শোনাও যাচ্ছে না। প্রত্যেক বছর এই সময় দল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু একটা বিরাট তোড়জোড় দেখা যেত, আর সামনেই যখন 21শে জুলাই একদম বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যখন আদালতের নির্দেশে তারা সভা করবেন, সেখানে কিন্তু তোড়জোড় নেই। যদিও উনি আজকে অন ক্যামেরা বলেছেন যে আপনারা দেখতে পাবেন 21শে জুলাইয়ের সমাবেশ।
আর তাই সেই সমাবেশের আগেই কি একবার বাজিয়ে দেখলেন বিক্ষুব্ধ শিবিরকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়?